হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই ঋতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে ক্লাস করাচ্ছি। এখন আমি ক্লাস করাবো 55 নম্বর, যেটি 20 জুন থার্ড শিফটে এসেছিল। দেখো, আজকে কিন্তু তোমাদের করাবো 2023 সালে মে এবং জুন মাসে যে এসএসসি এমটিএস হয়েছিল তার শেষ ক্লাস। তো ঠিক আছে, তো আজকে কিন্তু 2023 সালে মে এবং জুন মাসে যে পরীক্ষাটা হয়েছিল এসএসসির, আজকে শেষ ক্লাস। তো আগামীকাল থেকে তোমাদের আবার সেপ্টেম্বর এবং অক্টোবরে যে পরীক্ষা হয়েছিল এসএসসি এমটিএসের সেই প্রশ্নগুলো আমি করাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? কোনটি আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ? তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ। বুধ সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম বা ছোট গ্রহ। আর সবথেকে বড় গ্রহের নাম কি? তো বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? স্বামী বিবেকানন্দর বিখ্যাত একটি বই। তো নিম্নলিখিত কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? তো তিনি লিখেছিলেন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট এই বইটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি 1893 সালে আমেরিকার শিকাগো শহরে কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি ভাষণ দিয়েছিলেন। কত সালে? 1893 সালে। এছাড়া 1897 সালে তিনি বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠে। ঠিক আছে, চলো নেক্সট। 1757 সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কে পলাশির ব্যারন হয়েছিলেন? 1757 সালের 23শে জুন পলাশি যুদ্ধ হয়েছিল। পলাশির প্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলা বাহিনীর কিন্তু যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়েছিল। তো এই যুদ্ধে জয়ী হওয়ার পর কে পলাশির ব্যারন হন? তো তিনি হলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কিন্তু কি হয়েছিলেন? পলাশির ব্যারন হয়েছিলেন। চলো নেক্সট। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? রঞ্জি ট্রফি প্রথম শুরু হয়েছিল 1934-35 মরশুমে। 1934-35 মরশুমে কিন্তু রঞ্জি ট্রফি খেলাটি হয়। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঞ্জি ট্রফি খেলাটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এছাড়া দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, ঠিক আছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি সবই কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। দিলীপ ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ইরানি ট্রফি সব কী খেলার সঙ্গে? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর সবথেকে বেশি রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। মুম্বাই কিন্তু সবথেকে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে। আর বর্তমান 2023-24 কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই মুম্বাই। নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? তো দেখো, নদী, পুকুর, মহাসাগর সব কি জলজ? এটা কিন্তু জল। ঠিক আছে, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, কিন্তু বলেছে স্থলে। তো সঠিক উত্তর হবে তৃণভূমি। তৃণভূমি কিন্তু স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট। তামিলনাড়ুতে শাসনকারী চোলদের শিলালিপিতে ভেটি ট্যাক্স সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছিল। তো চোলদের শাসনকালে ভেটি ট্যাক্সের উল্লেখ রয়েছে। তো এই ভেটি ট্যাক্স কী আকারে নেওয়া হতো?
ভ্যাটি ট্যাক্স কী আকারে নেওয়া হতো? তো ভ্যাটি ট্যাক্স নেওয়া হতো জোর করে দিনমজুর খাটানোর মাধ্যমে। জোর করে দিনমজুর খাটানোর মাধ্যমে কিন্তু এই ভ্যাটি ট্যাক্স নেওয়া হতো, ঠিক আছে? জোর করে বা দিনমজুর মানে জোর করে খাটানোর পর কিন্তু তাকে টাকা দেওয়া হতো না, এই খাটানোর মাধ্যমে কিন্তু এই ট্যাক্সটা পরিশোধ করা করতো। তো এই যে ভ্যাটি ট্যাক্স, এটা কোন বংশের রাজাদের আমলে শুরু হয়েছিল? তো এটা কিন্তু চোলদের আমলে কিন্তু এই ভ্যাটি ট্যাক্সের প্রথা ছিল। তো জোরকৃতভাবে দিনমজুর খাটানো, এটা ছিল ভ্যাটি ট্যাক্সের। 2022 সালের অক্টোবরে কে যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়েছিলেন? যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড, ঠিক আছে? যুক্তরাজ্য বা ইংল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীকে, তো তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি 2022 সালের অক্টোবরে ইংল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে? চলো নেক্সট। রাজা রামমোহন রায়ের সমর্থনে উইলিয়াম বেন্টিং কোন প্রথাটি বাতিল করেছিল? রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 1828 সালে সপ্তদশ বিধির মাধ্যমে সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে? রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং 1828 সালে 17তম বা সপ্তদশ বিধির অনুসারে সতীদাহ প্রথা বাতিল করা ছিলেন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি গঠন করে না? তো নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? তো সঠিক উত্তর হবে কি? দেখো, আয়, ব্যয় এবং পণ্য, ঠিক আছে? এটা কিন্তু জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, কিন্তু ক্রেডিট পদ্ধতি কিন্তু জাতীয় আয় পরিমাপ পদ্ধতি নয়। তো ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন কে? ভারতে জাতীয় আয় পরিমাপ করে দাদাভাই নৌরোজি, ঠিক আছে? দাদাভাই নৌরোজি প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন, দাদাভাই নৌরোজি। চলো নেক্সট। বিপিএল হলো থ্রেশহোল্ড আয়ের সাথে সম্পর্কিত একটি অর্থনৈতিক বেঞ্চমার্ক। এই বিপিএল শব্দটির অর্থ কী? বিপিএল, দেখবে অনেকের রেশন কার্ড কিন্তু বিপিএল রেশন কার্ড। তো আমরা বিপিএল তো জানি, কিন্তু এই বিপিএল এর সম্পূর্ণ নামটা কি? তো বিপিএল এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? বিলো পভার্টি লাইন, বিলো পভার্টি লাইন। তো যারা নিম্ন আয় করে, ঠিক আছে, কম আয় করে, তারা কিন্তু এই বিপিএল তালিকাভুক্ত লোকজন, ঠিক আছে? তো নির্দিষ্ট একটা কি দেখা থাকে, মিনিমাম একটা মাথাপিছু আয়ের একটা গ্রাফ রেখা থাকে। তো এই গ্রাফের নিচে যারা ইনকাম করে বার্ষিক ইনকাম, তারা কিন্তু এই বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়। আর এই বিপিএল সম্পূর্ণ নাম কি? বিলো পভার্টি লাইন। পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণীর শৈবালকে সাধারণত সবুজ শৈবাল বলা হয়? তো সবুজ শৈবাল বলা হয় ক্লোরোফাইসিসকে বলা হয় সবুজ শৈবাল, ক্লোরোফাইসিসকে বলা হয় সবুজ শৈবাল। আর দেখো, রোডোস্পাইসিসকে বলা হয় লাল শৈবাল, ঠিক আছে? লাল শৈবাল কাকে বলা হয়? তো লাল শৈবাল বলা হয় রোডোস্পাইসিস। 1 নম্বরটা হবে রোডোস্পাইসিস, যেটা লাল শৈবাল, আর সবুজ শৈবাল বলা হয় ক্লোরোফাইসিস, ঠিক আছে? চলো নেক্সট। 2022 সালের নভেম্বর পর্যন্ত লোকসভায় কটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? 2022 সাল অনুযায়ী ছিল। আর তোমরা যদি আসে 2024 সাল অনুযায়ী, 2024-এর জুন অনুযায়ী, তো 2024-এর জুন অনুযায়ী কিন্তু 18টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর 2022 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু 17টি সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এবছর যে আমাদের লোকসভা নির্বাচন হলো 2024-এ, সেটা কিন্তু 18তম লোকসভা নির্বাচন, ঠিক আছে? প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কত সালে? তো 1951-তে শুরু হয়েছিল, তো 1952-তে শেষ হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন। তো অনেক সময় কিন্তু উত্তর করে 1952 কিন্তু উত্তর করে নেয়। চল নেক্সট।
2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটিতে লিঙ্গানুপাত সবথেকে বেশি? দেখো নিম্নলিখিত বলেছে, তো সব থেকে লিঙ্গানুপাত সব থেকে কম কিন্তু হরিয়ানায়। হরিয়ানায় কিন্তু সব থেকে লিঙ্গানুপাত সব থেকে কম, আর সবথেকে বেশি কিন্তু কেরালা। তো এই দুটো হরিয়ানা কিন্তু তোমাদের অপশনে নেই, তো অপশন অনুযায়ী কিন্তু তোমাদের উত্তর হবে। তো সঠিক উত্তর কী হবে? মেঘালয়। মেঘালয় কিন্তু জনসংখ্যা লিঙ্গানুপাত সব থেকে বেশি। তো 2011 সালের জনগণনা অনুসারে মেঘালয়ের লিঙ্গানুপাত সব থেকে বেশি এই অপশন অনুযায়ী। তো 2011 সালের জনগণনা থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এবছরও আসবে। অ্যাক্টিনাইট সিরিজ হলো ড্যাশ ধাতব রাসায়নিক উপাদানের একটি গ্রুপ। তো অ্যাক্টিনাইট মৌলগুলো কোন গ্রুপে থাকে? তো অ্যাক্টিনাইট মৌলগুলো থাকে গ্রুপ 12 নম্বর গ্রুপে কিন্তু অবস্থান করছে। তো তোমরা বলো তো অ্যাক্টিনাইটের মৌলের উদাহরণ, অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা অ্যাক্টিনাইট মৌলের উদাহরণ। গুগ্গা নাচ। গুগ্গা নাচ কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? গুগ্গা নাচ। তো গুগ্গা নাচ এটি হরিয়ানা রাজ্যের একটি লোকনৃত্য। হরিয়ানা রাজ্যের লোকনৃত্য গুগ্গা নাচ। বুধাদিত্য মুখোপাধ্যায় নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো বুধাদিত্য মুখোপাধ্যায় তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো তিনি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। বুধাদিত্য মুখোপাধ্যায় তিনি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। মৌর্য যুগে ভারতের কোন গুহাগুলিকে প্রাচীনতম পাথর কাটা গুহা হিসেবে বিবেচনা করা হতো? মৌর্য যুগে ভারতের কোন গুহাগুলিকে প্রাচীনতম পাথর কাটা গুহা হিসেবে বিবেচনা করা হতো? তো বারাবর এবং নাগার্জুনী গুহাকে। বারাবর এবং নাগার্জুনী গুহাকে মৌর্য যুগের ভারতের প্রাচীনতম পাথর কাটা গুহা হিসেবে বিবেচনা করা হতো। এই বারাবর গুহা কোথায়? কিন্তু এটা কিন্তু বিহারে, ঠিক আছে, বিহারে কিন্তু এই বারাবর গুহাটি রয়েছে। নিম্নোক্তদের মধ্যে কে গুপ্ত শাসক ঘটোৎকচ গুপ্তের স্থলাভিষিক্ত হন? তো ঘটোৎকচ গুপ্তের পরবর্তীতে কে গুপ্ত বংশের শাসক হয়েছিলেন? তো তিনি হলেন প্রথম কুমারগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের সিংহাসনে বসেছিলেন। সেই জন্য 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রথা চালু হয়েছিল, ঠিক আছে। 320 খ্রিস্টাব্দে কিন্তু গুপ্তাব্দ প্রথা শুরু হয়েছিল, কারণ এই সময় প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন। গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? 275 খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত 275 খ্রিস্টাব্দে গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন। আর শ্রীগুপ্তর পরে সিংহাসনে বসেছিলেন ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্তের পরবর্তী সিংহাসনে বসেন প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে। নেক্সট, জওহরলাল নেহেরু বিমানবন্দর। জওহরলাল নেহেরু বিমানবন্দর কোথায় অবস্থিত? তো জওহরলাল নেহেরু বিমানবন্দর এটি কিন্তু নবি মুম্বাইতে অবস্থিত। নবি মুম্বাইতে অবস্থিত এই জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত নবি মুম্বাইতে। 2023 সালে তিজন বাই তার শিল্পের জন্য পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। তিনি কোন নৃত্যশৈলীর একজন দুর্দান্ত উদ্যোক্তা? তিজন বাই তিনি কোন নাচের জন্য এই পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন? তো সঠিক উত্তর কালবেলিয়া। কালবেলিয়া একটি রাজস্থানের লোকনৃত্য। তো এই কালবেলিয়া নৃত্যের জন্যই তিজন ভাই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। জো মাল লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত? জো মাল লোকনৃত্য, তো এটি কিন্তু কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? এটি লেপচা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে। জো মাল লোকনৃত্যটি লেপচা সম্প্রদায়ের সাথে যুক্ত। নিচের কোনটি ভারতে ফসলের উৎসবগুলোর মধ্যে একটিও নয়? ফসল কাটার উৎসব মধ্যে পড়ে না কোনটি? দেখো,
ওনাম কেরালার একটি ফসল কাটার উৎসব, বৈশাখী পাঞ্জাবের ফসল কাটার উৎসব, লোহরি এটাও কিন্তু ফসল কাটার উৎসব। তো তোমরা বলো তো লোহরি কোন রাজ্যের ফসল কাটার উৎসব? ওনাম কোথাকার? ওনাম কেরালার ফসল কাটার উৎসব। বৈশাখী এটা পাঞ্জাব এবং হরিয়ানার ফসল কাটার উৎসব। তো তোমরা কমেন্ট করে বলো লোহরি কোন রাজ্যের ফসল কাটার উৎসব। তো নিম্নলিখিতগুলির মধ্যে ফসল কাটার উৎসব নয় দিওয়ালি। দিওয়ালি উৎসবটি কিন্তু ফসল কাটার উৎসব নয়। খেলাধুলার ক্ষেত্রে ওয়াডা মানে কি? ওয়াডা তো আমাদের ভারতবর্ষে এরকম নাডা, আর আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ওয়াডা। ওয়াডার সম্পূর্ণ নাম কি? তো ওয়াডার সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এরা ক্রীড়াক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কিন্তু ডোপিং টেস্ট করে। অনেক সময় ক্রীড়াবিদরা কী করে, এই ডোপ নিয়ে কিন্তু ভালো পারফরমেন্সের জন্য কিন্তু বেশি করে ডোপ নিয়ে থাকে। তো এই ডোপ যাতে বেশি পরিমাণে নিতে না পারে, এই ওয়াডা কিন্তু এই কী করে, এটা কিন্তু চেক করে বা পরীক্ষা করে। ঠিক আছে, চলো নেক্সট। পঞ্চায়েত সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানে কোন অংশে উল্লেখ করা রয়েছে? পঞ্চায়েত সংক্রান্ত, তো দেখো পঞ্চায়েত সংক্রান্ত রয়েছে 243 নম্বর অনুচ্ছেদে। 243 নম্বর অনুচ্ছেদে কিন্তু পঞ্চায়েত সংক্রান্ত বিধান রয়েছে। তো এটি কত নম্বর ভাগে? তো ভাগ কিন্তু নবম, 9 নম্বর ভাগে কিন্তু রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ হয়ে গেল। তো তোমাদের মে এবং জুন মাসে 2023 সালে যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করালাম। আগামীকাল থেকে তোমাদের আবার সেপ্টেম্বর থেকে যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল 2023 সালে তার কিন্তু প্র্যাকটিস সেট আমি করাবো। তো এখনকার মতোই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তাহলে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।